একটা নির্বাচনকে বুঝতে হলে কখনো কখনো পুরো রাজ্যের দিকে তাকালে হয় না, যেতে হয় আরও গভীরে, একটা মাত্র নির্বাচনী এলাকার একেবারে ভেতরে। আজ আমরা জলপাইগুড়ির ঠিক সেই রকমই একটা ফোরেন্সিক বিশ্লেষণ করব। আমরা দেখব সাধারণ ভোটারদের প্রয়োজন আর রাজনৈতিক ফলাফলের মধ্যে আসল সংযোগটা কোথায়, আর কিভাবে তথ্যভিত্তিক শাসন ব্যবস্থা একটা গোটা অঞ্চলের ভাগ্য বদলে দিতে পারে। তো চলুন প্রথমে জলপাইগুড়িকে একটু চিনে নেওয়া যাক। উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চল, একদিকে ভুটান, অন্যদিকে আসাম, আর এর বুক চিরে বয়ে গেছে তিস্তা নদী। এই নদী তো এখানকার জীবনরেখা, কখনো আশীর্বাদ তো কখনো আবার অভিশাপ। এখানকার মাটির চরিত্র আর মানুষের জীবন সংগ্রামে আসলে এখানকার রাজনীতিকে তৈরি করে দেয়। আমাদের এই গভীর বিশ্লেষণের একটা স্পষ্ট রোডম্যাপ আছে। প্রথমে আমরা এখানকার মাটি আর মানুষজনকে বুঝব, তারপর নির্বাচনের জটিল অঙ্কটা দেখব, জানব ভোটারের ক্ষোভের আসল কারণগুলো কি কি, এরপর একটা সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনার রূপরেখা দেখব, আর সবশেষে বুঝব শাসন ব্যবস্থার প্রকৃত অর্থটা কি। চলুন শুরু করা যাক। প্রথম বিভাগে আমরা এই অঞ্চলের সামাজিক আর অর্থনৈতিক বুনটটা বোঝার চেষ্টা করব, কারণ যে কোনো রাজনৈতিক বিশ্লেষণের ভিত্তিই হল সেই জায়গার মানুষের জীবন, তাদের আশা আকাঙ্ক্ষা। জনসংখ্যার দিকে তাকালে দেখা যায় এখানে ৯৬% হিন্দু আর প্রায় ৩% মুসলিম, কিন্তু আসল সংখ্যাটা, মানে যেটার উপর আমাদের নজর দিতে হবে, সেটা অন্য জায়গায়। এখানকার প্রায় ২২% মানুষ তফসিলি জাতি বা শিডিউলড কাস্ট, আর এই সংখ্যাটাই কিন্তু এখানকার রাজনৈতিক সমীকরণের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এই যে ২২%, এর মধ্যে কারা আছেন? আছেন মতুয়া, নমশূদ্র, রাজবংশী সম্প্রদায়ের মানুষজন, আছেন সাঁওতাল এবং বাগদির মতো দলিত গোষ্ঠীও। প্রত্যেকটা সম্প্রদায়ের নিজস্ব একটা ইতিহাস আছে, নিজস্ব চাহিদা আছে, আর আছে নিজস্ব ক্ষোভ। আর এই সব কিছুই কিন্তু দিনের শেষে ভোটের বাক্সে গিয়ে জমা হয়। জলপাইগুড়ির অর্থনীতি মূলত দুটো স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, চা বাগান আর কৃষি। কিন্তু মজার ব্যাপার হলো এই দুটো জীবনরেখার মধ্যে একটা অদ্ভুত দ্বন্দ্ব আছে। একদিকে চা বাগান হাজার হাজার মানুষের রুটিরুজির যোগান দেয়, আর অন্যদিকে তিস্তা, তোরসার মতো নদীগুলো প্রতি বর্ষায় বন্যা নিয়ে এসে সেই জীবনকেই বিপন্ন করে তোলে। এই যে একটা দায়মি অনিশ্চয়তা, এটাই এখানকার মানুষের মনে গভীর ছাপ ফেলে। এখন আমরা আমাদের বিশ্লেষণের একেবারে কেন্দ্রে প্রবেশ করছি, এমন একটা নির্বাচন যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে এখানকার নির্বাচক মণ্ডলী কতটা গভীরভাবে বিভক্ত। এই স্লাইডটা একবার দেখুন। ২০১৬ থেকে ২১, মানে মাত্র ৫ বছরে রাজনৈতিক পটভূমি কিভাবে আমূল বদলে গেল। যেখানে ২০১৬তে কংগ্রেস জিতেছিল, সেখানে ২০২১-এ তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠল বিজেপি। কংগ্রেস আর বামেদের ভোট প্রায় উধাও। এটা একটা রাজনৈতিক ভূমিকম্পের থেকে কম কিছু নয়। আর এই সংখ্যাটা ৯৪১। এটাই হল এই পুরো গল্পের কেন্দ্রবিন্দু। ২০২১ সালে জয় আর হারের মধ্যে তফাৎ ছিল মাত্র ৯৪১টা ভোট, মোট ভোটের মাত্র ০.৪২%। আমাদের এই রাজনৈতিক তদন্তের মূল সূত্র কিন্তু এটাই। এর সাথে যোগ করুন এই সংখ্যাটা ৮৬%। এটা হলো এখানকার গড় ভোটার উপস্থিতি। ভাবুন একবার, এত বিপুল সংখ্যক মানুষের ভোট দিতে আসা, এটাই প্রমাণ করে যে এখানকার ভোটাররা অত্যন্ত সচেতন। তারা নিজেদের দাবি দাওয়া নিয়ে খুবই সোচ্চার। এখানে প্রত্যেকটা ভোটের ওজন অনেক অনেক বেশি। তো এতক্ষণ আমরা নির্বাচনের ফলাফল দেখলাম। এখন আমরা এই সংখ্যাগুলোর আড়ালে থাকা আসল গল্পটার দিকে নজর দেব, সেই সব গভীর সমস্যা আর দৈনন্দিন সংগ্রামের দিকে, যাই ফলাফল তৈরি করেছে। কারণ আসল গল্পটা সংখ্যায় নয়, মানুষের জীবনে লুকিয়ে থাকে। মানুষের সবচেয়ে বড় অভিযোগগুলো কী নিয়ে? তালিকার একেবারে ওপরে আছে পরিকাঠামো, ভাঙাচোরা রাস্তা, দুর্বল সেতু। তারপরেই আছে বন্যাত্রাণের দুর্নীতি আর অব্যবস্থা। আর আছে গণবণ্টন ব্যবস্থায় নিম্নমানের রেশন আর গ্রামে পানীয় জল ও নিকাশির অভাব। এই সমস্যাগুলো তো কোনো পরিসংখ্যান নয়, এগুলো মানুষের প্রতিদিনের জীবন। এই ডেটাগুলোকে যদি একটা মানুষের মুখের কথায় শুনি, তাহলে সেটা এই রকম শোনায়। প্রতি বর্ষায় নদী আমাদের ঘরবাড়িকে হুমকি দেয় আর রাস্তা অদৃশ্য হয়ে যায়, আমরা বিচ্ছিন্ন হয়ে যাই।
এই একটা কথাই বুঝিয়ে দেয় যে অবহেলা আর অসহায়ত্বের অনুভূতিটা ঠিক কতটা গভীর। আর পরিকাঠামোর সমস্যার সাথে যোগ হয়েছে গভীর অর্থনৈতিক চাপ। ডুয়ার্সের অনেক চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৫০০ শ্রমিক কাজের খোঁজে বাইরে চলে যেতে বাধ্য হয়েছেন। অন্যদিকে কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না, কিন্তু সার বীজের দাম বেড়েই চলেছে। এর ওপর আবার সীমান্ত এলাকা উন্নয়ন প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাওয়ায় গ্রামের অর্থনীতি আরও ভেঙে পড়েছে। তাহলে যিনি বর্তমান বিধায়ক ডক্টর প্রদীপ কুমার বর্মা, তার অবস্থানটা ঠিক কোথায়? তিনি একজন এমবিবিএস ডাক্তার এবং শাসক দলের প্রার্থী, এগুলো তার শক্তি। কিন্তু তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা আছে, আর তার জয় এতটাই সামান্য ব্যবধানে যে তা তার দুর্বল অবস্থানকে স্পষ্ট করে। প্রতিশ্রুতি আর বাস্তবায়নের মধ্যে একটা বড় ফাঁক রয়ে গেছে। এখানে আমাদের একটা খুব জরুরি কথা মনে রাখা দরকার। শাসন ব্যবস্থা শুধু প্রকল্প তৈরির জন্য নয়, এটা মানুষের মর্যাদার জন্য। তথ্য দিয়ে সততার সাথে মানুষের সাথে কথা বলা, প্রত্যেক নাগরিককে সম্মান দেওয়া, এটা একটা সাংবিধানিক মূল্যবোধ, আর এটাই একটা ভালো প্রতিক্রিয়াশীল শাসন ব্যবস্থার মূল ভিত্তি। আচ্ছা, সমস্যা তো অনেক চিহ্নিত করা হলো। এখন আমরা একটা সমাধানের দিকে এগোব। একটা কাঠামোগত তথ্যভিত্তিক পরিকল্পনা যা এই সমস্যাগুলোর গোড়ায় আঘাত করতে পারে। ভোটারদের দীর্ঘমেয়াদী অভিযোগের সরাসরি সমাধানের জন্য ৩টে প্রধান স্তম্ভের ওপর কাজ করতে হবে। ১ নম্বর, গ্রামীণ রাস্তা আর সেতু নির্মাণ। ২ নম্বর, বন্যা নিয়ন্ত্রণ আর সেচ ব্যবস্থার উন্নতি। আর ৩ নম্বর, একটা কৃষি প্রক্রিয়াকরণ কেন্দ্র বা অ্যাগ্রি প্রসেসিং হাব তৈরি করা। দেখুন, এই পরিকল্পনাটা কিন্তু শুধু মুখের কথা নয়, এটা একটা পরিমাপযোগ্য বিনিয়োগ। যেমন ২০০ কোটি টাকা খরচে ২৪ মাসের মধ্যে গ্রামীণ রাস্তা তৈরি করা সম্ভব। ১৫০ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প প্রায় ১০,০০০ একর কৃষি জমিকে রক্ষা করতে পারে। আর ১০০ কোটি টাকার একটা কৃষি হাব প্রায় ২,০০০ স্থানীয় মানুষের কাজের সুযোগ তৈরি করতে পারে। বড় প্রকল্প তো সময় সাপেক্ষ, কিন্তু মানুষের কষ্ট তো রোজগার, তাই তার জন্যও দ্রুত কিছু কল্যাণমূলক প্রকল্প দরকার। যেমন জল জীবন মিশনের মাধ্যমে ১০০% বাড়িতে পাইপের জল পৌঁছে দেওয়া, সার্বজনীন আয়ুষ্মান স্বাস্থ্য বীমা আর প্রধানমন্ত্রী আবাস যোজনার সম্পূর্ণ বাস্তবায়ন। এই কাজগুলো মানুষের মনে দ্রুত আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করে। এখন এই পুরো উন্নয়ন পরিকল্পনাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা শক্তিশালী বার্তা দরকার। একে বলা যেতে পারে চতুর্মুখ মতবাদ। শিবের মতো দুর্নীতির বিনাশ করা, বিষ্ণুর মতো দীর্ঘমেয়াদী রাস্তা আর সেতু দিয়ে স্থিতিশীলতা আনা, ব্রহ্মার মতো কৃষি হাবের মতো উদ্ভাবনী প্রকল্পের সৃষ্টি করা, আর সবশেষে দুর্গার মতো কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারকে সুরক্ষা দেওয়া। আমাদের আলোচনার একদম শেষ পর্বে এসে চলুন একটা নির্দিষ্ট নির্বাচনী এলাকার কৌশল থেকে বেরিয়ে ভালো শাসন ব্যবস্থার সার্বজনীন নীতিগুলোর দিকে তাকাই। আমাদের নিজেদেরকে এই প্রশ্নটা করতে হবে, ভোট গণনা শেষ হওয়ার পর একটা নির্বাচনের আসল উদ্দেশ্যটা কি? শুধু জেতা, নাকি তার থেকেও বড় কিছু? আসল লক্ষ্য শুধু নির্বাচনে জেতা নয়, আসল লক্ষ্য হল ধারাবাহিক এবং পরিমাপযোগ্য কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করা। ডেটা, কৌশল, বিশ্লেষণ, এই সব কিছু হল সেই আসল কাজের হাতিয়ার, যার মাধ্যমে এমন একটা শাসন ব্যবস্থা তৈরি করা যায় যা শুধু ভোটের সময় নয়, সারা বছর মানুষের সেবা করে। আর যেহেতু আমরা তথ্যের যুগে বাস করি, তাই আমাদের দ্বিতীয় মূল্যবোধের কথাটা মনে রাখতেই হবে। আমরা যে ডেটা ব্যবহার করি তার পেছনে একজন জলজান্ত মানুষ আছেন, তাই গোপনীয়তা আর সম্মতি সবচেয়ে জরুরি। ভারতের ডিপিডিপি আইন অনুযায়ী সমস্ত তথ্যকে সম্মান আর দায়িত্বের সাথে ব্যবহার করতে হবে। এটা শুধু আইন নয়, এটা বিশ্বাসের প্রশ্ন। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai এ যোগাযোগ করুন বা 0804204160 নম্বরে ফোন করুন। রাজনীতির ঊর্ধ্বে